হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা 30শে মে সপরিবারে গেছিলাম দীঘায়। আমাদের ট্রেন ছিল 6:45 নাগাদ হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস। সকাল সকাল খুব সুন্দর ভিউ এনজয় করতে করতে হাফ অ্যান আওয়ার মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের হাওড়া স্টেশনে। আর একটা কথা আমি বলে দিই এখানে, আমি যেটা ট্রেন্ড যেটা দেখলাম, আমরা প্রথমে 3টে 5-এর ট্রেনে ওঠার জন্যই আমরা সব করেছিলাম টিকিট। বাট দেখলাম যে ট্রেন খুব লেটে চলছিল, সেই জন্য আমরা ওই টিকিটটা ক্যান্সেল করে 6:45 নাগাদের যে ট্রেনটা আছে সেটার আমরা বুকিং করলাম। যেটা আমি দেখলাম, সোম আর বৃহস্পতিবার এই দুদিনই স্পেশালি ট্রেন প্রচুর লেট করে, মানে 4 থেকে 5 ঘন্টা রিশিডিউল হয়। আমরা যে সকালের ট্রেনে করেছিলাম সেটার কারণও একটা আছে, মানে আমরা চাইছিলাম বিকেল বেলাটা ফ্রি থাকতে, যাতে আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারি। যেহেতু আমি বয়স্ক মা বাবাদের নিয়ে যাচ্ছি, সেই জন্য আমি চাইবো কি একটু ভালোভাবে দর্শন হোক, আর বেশি মানে স্ট্রেসও ফিল না হোক, আর খুব ভালোভাবে আমরা দেখতে পারি। 4 ঘন্টার মধ্যেই আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেলাম। প্রথমে দেখলাম জগন্নাথ মন্দির স্টেশন থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আপনারা অটো করেও যেতে পারেন আর হেঁটেও যেতে পারেন, কোনো ওটা ব্যাপার না। এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে আমি যেটা দেখলাম, আপনারা যদি হোটেল বুকিং না করে আসেন তাহলে কিন্তু 100 টাকা করে, মানে 100 টাকা নেবে হচ্ছে যতজন যাবেন ওই হোটেলে, নিউ দীঘার হোটেলে। না হলে 10 টাকা করে পার হেড ওরা চার্জ করে। কেন কি ওনারা বলছে যে 10 টাকা এই জন্য চার্জ করে, কেন কি ওরা কমিশন পায়, কেন কি ওরা নিজেরা হোটেল ঠিক করে দেয়, তো তাই জন্য 100 টাকা ওরা কমিশন পায় ওই হোটেল থেকে। তারপর লাঞ্চ করে আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। অপূর্ব মন্দির। এই ফুল ভিডিওটা আমার চ্যানেলে আপলোডেড আছে, আমি লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশনে। তারপরে জগন্নাথ ঘাট থেকে হাঁটতে হাঁটতে আমরা নিউ দীঘা ঘাটে চলে এসেছি, নিউ দীঘা যে বিচে। এখান থেকে আমাদের হোটেল দেখা আছে বিচ ভিউ, ওই হোটেলটা। এই রিভিউ আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। দরকার পড়লে এখানে লিঙ্কও আমি পেস্ট করে দেব। এটা হচ্ছে সন্ধেবেলা দীঘা মার্কেটটা, অপূর্ব লাগে। মোটামুটি মার্কেটটা আমরা এক্সপ্লোর করলাম, খুবই ভালো লেগেছে। দীঘা সন্ধেবেলাটা অপূর্ব লাগে, অপূর্ব। স্পেশালি যদি আপনারা বিচের কাছে কোনো হোটেলে থাকেন আর ফ্রন্ট ফেসিং ভিউ হয়, অপূর্ব লাগে। আর আমরা এমন টাইমেই গেছিলাম যে নিউজ চ্যানেলগুলো বলছিল দুর্যোগ আসছে, শক্তি আসছে, সাইক্লোন শক্তি আসছে, এ হবে ও হবে। বাট আমরা যখন ওখানে গেলাম, ওখানে কিছুই ছিল না, খুবই ভালো ওয়েদার ছিল। দেন আমরা রুমে ঢুকে রাত্রিটা রেস্ট নিলাম, তারপরে সকালের ভিউ এটা। তারপরে সকালে ব্রেকফাস্ট করে, যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, করে আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের প্ল্যানই ছিল সকালবেলাটা ওল্ড দীঘা যাব নেক্সট ডে, আর বিকেল বেলাটা আমরা যাব ঢেউসাগর পার্কে। যেহেতু আমার ছুটি বেশি ছিল না, ফ্রাইডে গেছিলাম, স্যাটারডে ছিলাম, আর 1 জুনে আমরা ফিরে এসেছিলাম, সেই জন্য বেশি টাইম আমার কাছে ছিল না, সেই জন্য 1 দিনের 1.5 দিনের মধ্যে আমাকে মোটামুটি কভার করতে হতো। এটা হচ্ছে স্লোমো পিক। এত অপূর্ব লাগছিল এই ঢেউগুলো যে কি বলবো, খুবই সুন্দর লাগছিল।
তারপরে ওল্ড দীঘার ভিতরের মার্কেট থেকে কিছু আমরা জিনিস কিনলাম, যেরকম হেয়ার ব্যান্ড, ক্লাচার আর হাতের ওই ব্রেসলেট, এগুলো কিনলাম। অপূর্ব অপূর্ব, মানে ইউনিক ইউনিক জিনিস। ওল্ড দীঘাটাও কিন্তু সন্ধেবেলাটা বেশি ভালো লাগে, ওখানে লাইটস এর জন্য। দিনের বেলা ফটোর জন্য ভালো, সন্ধেবেলা কিন্তু লাইটস এর জন্য ভালো। একটা ভালো, বেশি ছিল না, ভিড়ভাট্টা ছিল না। আমার বাবা বড় ছাতা নিয়ে গেছিল, যেটা কেরালা থেকে কিনেছিল। একটা ছাতাতে তিনজনকে মানে কভার করা যাবে, এত বড় ছাতা। তারপরে আমরা হোটেলে গেছিলাম, হোটেলে গিয়ে রেস্ট নিয়ে বিকেলে আবার বেরিয়ে পড়লাম ঢেউসাগরের উদ্দেশ্যে। এখানে টিকিট প্রাইস কত আছে, 20 রুপিস পার হেড করে টিকিট প্রাইস। আর বিকেল 5টার পর থেকে ডিফারেন্ট রাইডস গুলো চালু হয়। এটা হচ্ছে ঢেউসাগর এন্ট্রি টিকিট, এখানে দেখিয়ে নিলাম। ঢেউসাগর কিন্তু সন্ধেবেলাটা বেশি ভালো লাগে, সেই জন্য আমি চেয়েছিলাম অ্যাটলিস্ট ঢেউসাগরটা সন্ধেবেলা আসার, বিকেল থেকে সন্ধেবেলা অবধি যাতে থাকতে পারি। এর আগেও আমি ঢেউসাগরে গেছিলাম, তখন ইনকমপ্লিট ছিল। আর ওটা আমরা দিনের বেলা গেছিলাম, সেই জন্য ওই লাইটস গুলো দেখতে পাইনি। এই টয় ট্রেন গুলো চালানো হয় ওই 5টার পরেই বলে, কিন্তু চালাতে চালাতে ওই 5:30 পৌনে 6টা নাগাদই হয়ে যায়। আর আমি চড়িনি যদিও, বাট জিজ্ঞেস করলাম, বললো 50 রুপিস পার হেড করে এই চার্জ, এই টয় ট্রেনে চড়ার। উপরে ওইগুলো ডিরেকশনস আছে কোথায় কি আছে। এখান থেকেও বিচটা দেখা যায়, বেশ ভালোই লাগে। তারপরে আমরা দেখি যে বিচের মধ্যেই কিন্তু ক্যারাটে প্র্যাকটিস হচ্ছে। এটা হচ্ছে সেই জাহাজ, মানে সেলফি পয়েন্ট যেটা বলে। খুবই সুন্দর ওয়েদার পেয়েছি, বৃষ্টিও হয়নি, ঝড়ও হয়নি, আবার রোদও ছিল, বাট ফটোর জন্য ভালো ছিল।
এই দেখুন লাইটসটা অলরেডি জ্বালানো শুরু করে দিয়েছিল ওই 5:30 নাগাদ। এবার সবকটারই লাইটস জ্বলে গেছে। আর একটু সন্ধে হলে ভালো দেখাবে, লাইটস গুলো আরো বোঝা যাবে। এই দেখুন এবার সন্ধেবেলাটা লাইটস গুলো বোঝা যাচ্ছে, অপূর্ব লাগছে। আমাদের ঢেউসাগর পার্ক দেখা হয়ে গেছে, একটু স্ন্যাক্স আমরা নিলাম, এবার আমরা বেরিয়ে পড়ছি নিউ দীঘা এবার ফিরবো বলে। এবার ওখানে আবার লঞ্চ দেখা যাচ্ছে, একটা যাচ্ছে। এবার পরের দিন সকালে মানে 1 জুন 10:35 নাগাদ আমাদের দীঘা থেকে হাওড়া ট্রেন আছে। ঢেউসাগরের কাছেও মানে ওই পার্কের কাছেও অনেকগুলো হোটেলস আছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা যখন বলছিলাম কি আমরা এই হোটেলে যাব, বিচ ভিউ হোটেলে, সবাই কিন্তু চার্জ বলছে 100 টাকা, কেউ বলছে 150 টাকা, এই টোটোওয়ালা। বাট তারপরে আমি দেখলাম যে যখনই হোটেলের নাম নিচ্ছি তখনই বেশি চার্জ বলছে। সেজন্য আমি ঠিক করলাম কি আমি খালি নিউ দীঘা বিচ বলবো। নিউ দীঘা বিচ বলাতে ওরা বিচে নামিয়ে নিল, 50 টাকায় এসে গেলাম। আর বিচের থেকে বেশি দূর আমাদের হোটেল না, কেন কি হোটেলটা নিউ দীঘা বিচের উপরেই। আমাদের লাক এতটাই ভালো ছিল যে আমরা যেই ঘরে ঢুকলাম সেই শুরু হলো ওখানে প্রচুর বৃষ্টি। এটা হচ্ছে নিউ দীঘা বিচের নাইট ভিউ, এটা পুরো মার্কেটটার ভিউ। যেই ঘরে ঢুকেছি দেখি প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমাদের বৃষ্টি গায়ে লাগেনি, খুব ভালোভাবে ঘুরতে পেরেছি এই পুরো দীঘা ট্যুরটা। এবার পরের দিন সকালে আমাদের ট্রেন ছাড়তে ছাড়তে মোটামুটি 11:45 বেশি হয়েছিল, কিন্তু ঠিক টাইমে বাড়ি পৌঁছে গেছে। 2:30 3:30 মানে স্টেশনে পৌঁছেছে, তারপর বাড়ি পৌঁছতে পৌঁছতে 3:45 4 হয়ে গেছিল। এই আর দুটো লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে পেস্ট করে দেবো, ওটা দেখে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।